এবার বন্ধুর বিয়েতে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। অনেকদিন আমি আমাদের গ্রামের বাড়িতে যাইনি, কারণ শফিকের সাথে আমার যাওয়ার কথা। শফিক এত দেরি করছে। শফিক বন্ধু, এত দেরি করছিস কেন? কোথায়? তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আসছি, একটু অপেক্ষা কর। এই মাত্র 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো। তাড়াতাড়ি আয় না, ওদিকের পথঘাট তো আমি চিনি না। রাত হয়ে গেছে দেখে। একটু আয়, তুই আসলে আমি যাবো। আমি তো অনেক দূর এদিকে চলে এসেছি, তো এখন ভালো চিনছি না। দূর আর কতক্ষণ ওর জন্য অপেক্ষা করবো? সামনের দিকে এগিয়ে যায়, এর মধ্যে ও যে চলে আসবে, তা না হলে আমি হেঁটে হেঁটে পৌঁছে যাবো। সন্ধ্যা নেমেছে। গ্রামের এই নির্জন পথে কোনো মানুষের দেখা নেই। একা আমি হেঁটে চলেছি। তেমন একটা নিস্তব্ধ পরিবেশ। কি ভাই, বাস গ্রামে যাচ্ছেন নাকি? মানুষের দেখা নেই। হঠাৎ একটা মানুষের কণ্ঠস্বর পিছন থেকে কে যেন আমাকে ডেকে উঠলো। আমি পিছনের দিক তাকিয়ে দেখি একটা লোক এদিকে হেঁটে এসে আমার সাথে কথা বলা শুরু করলো। আরে, আপনি রাজু না? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি তো আপনাকে চিনি না, কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন লোকটি বলল, আপনি আমাকে চিনলেন না। আপনি আমাকে চিনলেন না? আপনার বন্ধু সাজু আমাকে পাঠিয়েছে। সাজু মানে যার বিয়েতে আমি যাচ্ছি, সে পাঠিয়েছে? হ্যাঁ, ওই তো পাঠালো। তো ওকে আমাকে জানায়নি। আসলে বিয়ে বাড়ির কাজে ব্যস্ততার কারণে সে আপনাকে জানাতে পারেনি, আমাকেই পাঠালো। কিন্তু কি বলেন তো, আপনাকে তো আমি চিনি না। আপনাকে না চিনে অন্তত যাই কিভাবে? আরে ভাই, আমি তো মানুষ, ঘুরতে না, চলেন আমার সাথে। না না, আপনার আসতে হবে না। শফিক আসছে, ওর সাথেই আমি চলে যেতে পারবো। আসলে লোকটা কেমন কেমন সন্দেহ হতে থাকলো। চেনা নেই, জানা নেই একটা লোক, তার সাথে যাবো। এবং তার চেহারাটা কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। তার সাথে যাওয়া মনে হয় ঠিক হবে না। আচ্ছা, ওই সাজু তো আমাকে কিছু জানালো না। তাহলে আপনি এক কাজ করুন, অপেক্ষা করুন। ছবিকে আসলে আমরা না হয় তিনজনে একসাথে যাব বাসগ্রামের দিকে। আর ওদিকে বিয়ে বাড়ির কি খবর তা জানান। সব কিছু কি ঠিকঠাক চলছে? এ বলে আমি, হ্যাঁ, বিয়ে বাড়ির সবকিছু তো ঠিকঠাক আছে। আপনি যদি আমার সাথে যেতেন তাহলে আর একটু ভালো হতো। বন্ধু সাজু খুবই অস্থির হয়ে উঠেছে, আপনাকে চাচ্ছে। চলুন না আমার সাথে। ছোট শর্টকাট পথ দিয়ে আমরা দ্রুত পৌঁছে যাব, বেশি সময় লাগবে না। সফিক সে পথ চেনে না। হঠাৎ আমার মনে হলো লোকের সাথে যাই, গেলে অসুবিধা বাকি। ছবি কখন আসবে তার থেকে আমি যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং দুজনে পথে হেঁটে চলেছি। আমার এখন মনে হচ্ছে নিশ্চয়ই সাজু আমাকে পাঠিয়েছে।
আর আগে আগে গেলে আমি সাজু বিয়েতে একটু সাহায্য করতে পারবো, কাজে সহায়তা করতে পারবো। এইভাবে আমরা চলেছি। আবহাওয়াটা কেমন যেন ঝড় উত্তাল, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তার থেকে ওই লোকটার সাথে আগে আগে যদি বাড়িতে পৌঁছাতে পারলে ভালো হবে। আমরা এই ভেবে চলছি দুজনে সাজুর বাড়ির দিকে। এ পথ ঘাট আমার সবই আছে না, কারণ সেই ছোটবেলায় গ্রামে এসেছি। যখন দাদা বেঁচে ছিল, গ্রামীণ পথে এর আগে বহুবার চলাচল করেছি। গ্রাম নিয়ে হলে শুনুন, ভয় করবেন না, এবারে ঘটনা আপনার স্মরণীয় হয়ে থাকবে। মানে এই বিবাহের অনুষ্ঠানটা আপনার সারা জীবন মধ্যে চারদিকে সারি সারি করে বাতাস বইছে। সেই বাতাসে উঠছে গাছের পাতা। একেবারে ভুতুড়ে পরিবেশ, নিস্তব্ধ একটি পরিবেশ। আমি সেই অপরিচিত লোকটি পিছু পিছু চলতে থাকলাম। পাশে বিশাল বিশাল গাছ। কোথায় চলেছে আমরা? কোন জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে নাকি আমাকে? লোকটি আর কথা বলছে না, শুধু বললো যে তাকে অনুসরণ করতে, আর অল্প সময়ের মধ্যেই নাকি আমরা সাজুর বাড়িতে পৌঁছে যাব। সেই পথঘাট গুলো এমন লাগছে কেন? কিন্তু আদৌ কোনো মানুষ বসবাস করে? আসলে ঝড় উঠেছে তো, ওই জন্য ওরকম মনে হচ্ছে। আর একটু সামনেই তো সাজুদের বাড়ি, আপনি গেলেই টের পাবেন। কোনো সমস্যা নেই, চলুন আমার সাথে। মনে মনে আমার অস্বস্তি বাড়ছে। কেন লোকটার কথা শুনে এদিকে আসতে গেলাম। আর খুব রাগ হচ্ছে শফিকের উপরে। শফিককে আমার সময় মতো এলো না। এখন যে লোকটাকে ছেড়ে আমি অন্যদিকে যাবো তাও তো পারছিনি না। চারিদিক থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসছে। আমি তখন এই ধরনের শব্দ শুনিনি। সে ধরনের শব্দ আমি শুধু শুনেছি হরর মুভিতে। এখন আমার মনে হচ্ছে আমি নিজে একটা হরর মুভিতে হাঁটছি। যাবেন না, বিয়েতে এসেছেন, একটু আপ্যায়ন করানোর সুযোগ দিন। আমাদের একটু অতিথি পেয়ে এসেছেন, আতিথ্য গ্রহণ করুন। সারা জীবন মনে থাকবে আশা করি। বলছিলাম, এরকম জায়গায় কি তারা ঘর বাড়ি হয়? আপনি ঠিক চিনেন তো? আপনার কোনো ভুল হচ্ছে না তো? সাজুদের বাড়ি কি এদিকেই, নাকি আপনি পথ ভুল করেছেন? পথ ভুল করে চলুন, আমরা ফিরে যাই। না না না, আমরা পথ ভুল করি না। আমরা পথ ভুল করলে মানুষকে বিপদে নেব কিভাবে? এটা তো আমি দেখতে পেলাম একটি অবরোধ, আর একটু হাসি আমি শুনতে পেলাম। এটা কোনো মানুষের অবরোধ নয়। আমি কিসের পাল্লায় পড়েছি আজ? আজ নিশ্চিত আমার মৃত্যু। এখন আমি কি করি? সে অবরোধকে আমি দেখতে পেলাম। এসেছ তাহলে? 30 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি। 30 বছর তোমার জন্য অপেক্ষা করছি। তোমার বিয়ে কিন্তু আমরা করবো। আমার বাবা এই গ্রামে ঘুরতে ছাড়াতেন, কিন্তু আমি কখনো কল্পনা করিনি যে কেউ সরাসরি ভূত প্রেতের সম্মুখীন হতে হবে। ছেলেকে আটকিয়ে রেখেছে, মাকে নিচে বোতলে ধরে।
আজ তোকে আমরা মেরে মাটিতে পুঁতে রাখবো। কিন্তু আমাকে কেন? আমি তো কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। কিন্তু আমি তো এসব কিছু বুঝি না, করিনি। আমি তো এই মন্ত্র এগুলো পারি না, আমাকে কেন ক্ষতি করবো? কত ক্ষতি করো তোর দ্বারা? আমার বংশধরকে হত্যা করেছে, বন্দি করেছে, বোতলে ভরে টিকুতে রেখেছে। আর তুই তার বংশধর, এই জন্য তোকে আমরা মেরে মাটিতে পুঁতে ফেলবো। কেউ তোকে বাঁচাতে পারবে না। এই জঙ্গলে, এই আবহাওয়ায় কেউ তোকে বাঁচাতে আসবে না। অত কথা না বলে যাও, তোকে ধরে নিয়ে আসো। ছোটবেলায় দাদার মুখে শুনেছি, দাদা অনেক দুষ্টু জিনকে বোতলে পুরে রেখেছিল, কিন্তু কখনো যে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা ভাবিনি। তোকে আমরা তার খাবো। আর আগে কি কি খেতে চাস বল? এই বনের মাঝে আমার ছোটবেলার স্মৃতি মনে করতে থাকবে। চারিদিকে বিকট শব্দ, হাসি, আমাকে নিয়ে তারা পরামর্শ শুরু করেছে। একে মারার আগে একটু ভয় দিয়ে আমার মনে করলো দাদা বলতেন সবসময় সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে হয়। আমাকে এখন কিছু একটা দেখতে হবে। এরপর ভোর দুটি গাছের ডালে উঠে গেল। এক এক দিকে রোদ চলছে, কি ভয়ঙ্কর তাদের সে হাসি। তোকে মেরে ফেলবো। গাছের উপর উঠে আয়। ভেবেছিলি তোরা প্রতিশোধ নিতে পারবো না? তাকে কে বাঁচাবে? এদিকে শেষ করে ফেলবো। ধরে নিয়ে মেরে ফেলে। এভাবে ধরা প্রচন্ড চেঁচামেচি আর গাছ থেকে ও গাছে উড়ে যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম যে দৌড় নিয়ে পালিয়ে যাব। চন্ড জোরে আমি বাস থেকে পড়লাম। পথে আমার বন্ধুর সাথে দেখা। তোর কি হয়েছে? এবার হাঁপাচ্ছিস কেন? দৌড় মারলি কেন? সত্যি কি বলতে দেরি করেছিস, আমার তো ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছিল, মহাবিপদে পড়েছিলাম। আগে সাবিদের বাড়িতে তারপর থেকে সব খুলে পড়েছিল। এরপর থেকে আর কখনো আমি ওই পথে একা চলাচল করলাম। ভালো ছিল বলেই আমি বেঁচে গিয়েছিলাম।